হ্যালো ফ্রেন্ডস, আমি হারুন। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর স্ট্র্যাটেজিস ক্লাস চ্যাপ্টার 9 স্ট্র্যাটেজিস ফর এনহ্যান্সমেন্ট ইন ফুড প্রোডাকশন মানে খাদ্যের উন্নতি সাধন সম্পর্কে আলোচনা করব। চলো আমরা এই ভিডিওতে যে টপিকগুলো বলবো বা ডিসকাস করবো আজকে সেগুলো হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি অ্যান্ড পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট। এই ভিডিওগুলো নিট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা দেরি না করে চলো শুরু করি। এই ভিডিওগুলো হচ্ছে কমপ্লিটলি এনসিইআরটি বুক বেসড। এনসিইআরটি বইটাকে এখানে ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। তো যারা নিচের ইন্টার প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদের বেসিক নলেজ ক্লিয়ার করার জন্য এই ভিডিওগুলো একান্ত জরুরি। তো চলো দেরি না করে শুরু করি। আমরা বলছে উইথ এভার ইনক্রিজিং population of the world, enhancement of food production is major necessity. বর্তমান যে পৃথিবী, সে পৃথিবীতে মোটামুটি 350 কোটি লোকের বসবাসের মানে খাদ্য এবং বাসস্থান প্রপারলি রয়েছে। কিন্তু বর্তমানে পৃথিবীর পপুলেশন হচ্ছে মোটামুটি 750 crore। ওকে, তো এখান থেকে এতটা বেশি পপুলেশন আছে, সেই পপুলেশনের জন্য কি দরকার? বেশি বেশি শেল্টার বা বেশি বেশি তোমার খাদ্যের দরকার। তো ফুড প্রোডাকশন একটা খুব গুরুত্বপূর্ণ দিক বর্তমান পৃথিবীতে সার্ভাইভ করার জন্য। কারণ অর্ধেকের বেশি পৃথিবী আজকে খাদ্য সংকটে ভুগছে। তাই খাদ্য সংকট দূর করার জন্য আমাদের বায়োটেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। ওটাই বলছে এখানে উইথ এভার ইনক্রিজিং পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, যখনই পৃথিবীতে পপুলেশন বৃদ্ধি পেয়েছে, এনহ্যান্সমেন্ট অফ ফুড প্রোডাকশন ইজ এ মেজর নেসেসিটি, মানে খাদ্যের উন্নতি সাধন করাটা একান্তভাবে জরুরি। Biological principles as applied to animals husbandry and plant breeding have a major role in our effort to increase food production. এবার এই ফুড প্রোডাকশন করা যে একান্ত প্রয়োজন, তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের অ্যানিমাল হাজবেন্ড্রি অর্থাৎ বিভিন্ন ধরনের যেগুলো মানে সামাজিক জীব যেগুলো আমরা লালন পালন করে যেখান থেকে উপকার পাই সেগুলোকে আমাদের চাষবাস করতে হবে এবং তাকে সায়েন্টিফিক্যালি চাষবাস করতে হবে। এবং কি করতে হবে? প্ল্যান্ট ব্রিডিং অর্থাৎ নতুন নতুন প্ল্যান্ট জন্মাতে হবে যারা ডিজিজ রেজিস্ট্যান্ট হবে, যারা তোমার হচ্ছে মানে হাই ইয়েল্ডিং ক্যাপাসিটি হবে, যাদের তোমার কি ক্যালোরিক ভ্যালু বেশি হবে, যাদের তোমার বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের প্রোডাকশন রেটটা বাড়বে, এটসেট্রা। এই সমস্ত প্ল্যান্টগুলোকে আমাকে তৈরি করতে হবে। Several new techniques like embryo transfer technology and tissue culture techniques are going to play a pivotal role in further enhancing the food production. Several new technique, বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনিক আবিষ্কার হচ্ছে, যেমন হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। অর্থাৎ যখন ধরুন একটা মানে স্টেরাইল অ্যানিমাল রয়েছে, যেখানে বাচ্চার প্রোডাকশন হচ্ছে না, তখন কি করা হচ্ছে? স্পার্ম এবং স্পার্ম আর এগকে তোমার বাইরে কালেক্ট করা হচ্ছে। বাইরে কালেক্ট করার পরে সেখানে ফার্টিলাইজেশন নিষেক ঘটিয়ে সেখান থেকে তোমাদের হচ্ছে জাইগোট, এবং জাইগোটটাকে আবার 4 to 8 তার চেয়ে বেশি সেল স্টেজে সেটাকে আবার ফিমেল বডিতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে যে ইনফার্টিলিটিটা দূর করে দেওয়া হচ্ছে। আবার তোমার বলছে যে টিস্যু কালচার টেকনিক। টিস্যু কালচার মানে হচ্ছে মাইক্রো প্রোপাগেশন, যেটাকে আমরা বলছি। অর্থাৎ কোন একটা ছোট্ট একটা পার্ট, উদ্ভিদের কোনো একটা ছোট্ট পার্টকে এক্সপ্ল্যান্টকে নিয়ে আমরা যখন কালটিভেট করছি নিউট্রিশন মিডিয়ামে, সেখান থেকে আবার নতুন গাছ তৈরি করা যাচ্ছে, ভাইরাস ফ্রি গাছ তৈরি করা যাচ্ছে, কোনো হাইব্রিড তৈরি করা হচ্ছে। এই সমস্ত টেকনোলজিগুলো আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। তো প্রথমে দেখো আমরা পড়বো অ্যানিমাল হাজবেন্ডারি। Animal husbandry is the agricultural practice of breeding and raising livestock. তার কি বলছে যে এগ্রিকালচারাল প্র্যাকটিস
মানে আমাদের যে পশুপালন পদ্ধতি রয়েছে সেগুলো প্র্যাকটিস করা, এবং ব্রিডিং অ্যানিমাল, ব্রিডিং অ্যান্ড রেজিং লাইভস্টক। ব্রিডিং মানে কি বেশি বেশি করে প্রাণীকে জন্ম দেওয়া, এবং রাইজিং তাদের পপুলেশন বাড়িয়ে সেই লাইভস্টকগুলোকে কাল্টিভেট করা। লাইভস্টক বলতে এখানে কি, যেমন কাউ রয়েছে, পিগ রয়েছে, তারপরে তোমার হচ্ছে পোলট্রি রয়েছে, ডিফারেন্ট বার্ডস রয়েছে, ওকে, এইসব জিনিসগুলো। অ্যাজ সাচ ইট ইজ আ ভাইটাল স্কিল ফর ফার্মার্স অ্যান্ড ইজ অ্যাজ মাচ সায়েন্সেস অ্যাজ ইট ইজ আর্ট। এটাকে বলছে অ্যাজ সাচ ইট ইজ আ ভাইটাল স্কিলস ফর ফার্মার্স, মানে যে সমস্ত কৃষকগুলো এই লাইভস্টকগুলো কাল্টিভেট করে তাদেরকে স্কিল বাড়াতে হবে, স্কিল করতে হবে, অ্যান্ড ইজ অ্যাজ মাচ সায়েন্স অ্যাজ ইট ইজ আর্ট, এবং সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে। অ্যানিমাল হাজবেন্ডারি ডিলস উইথ দ্য কেয়ার অ্যান্ড ব্রিডিং অফ লাইভস্টক লাইক বাফেলো, কাউ, পিগস, হর্স, ক্যাটল, শিপ, camels, goats, etc. that are useful to humans. তারপর হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি বলে কাকে বলা হচ্ছে? অ্যানিমাল হাজবেন্ডারি মানে হচ্ছে যে সমস্ত প্রাণীগুলো, যেমন কাউ, পিগস, হর্স, ক্যাটল, শিপ, ক্যামেল, গট, এই সমস্ত প্রাণীগুলো, যে সামাজিক প্রাণীগুলো রয়েছে সেগুলোকে বেশি বেশি যত্ন নেওয়া, বেশি বেশি প্রজনন ঘটিয়ে তাদের পপুলেশন বাড়িয়ে তাদের প্রোডাকশন, তাদের বাই প্রোডাক্ট আমাদেরকে নিতে হবে। Extended it includes poultry farming and fisheries, এবং এছাড়াও রয়েছে কি পোলট্রি ফার্ম করা এবং ফিশারি, মৎস্য চাষ করা। Fisheries includes rearing, catching and selling etc. of fish. তার ফিশারি কালচারকে বলা হচ্ছে আমরা পিসি কালচার বলি। ফিশারি কালচারের যে স্টাডি, বৈজ্ঞানিক স্টাডি, সেটাকে আমরা বলছি পিসি কালচার। তো ফিশারি কালচার কি করতে হবে? একটা মাছকে নিয়ে এসে বড় করতে হবে, বড় করার পর সেখান থেকে তোমার সে মাছটাকে বড় করার পর ধরতে হবে, ধরার পরে আবার তাকে মার্কেটে বিক্রি করতে হবে। এবং মোলাস্কা, সেলফিশ অ্যান্ড ক্রাস্টেশিয়ান, প্রন, ক্র্যাবস এটসেট্রা। তাই কি ফিশারিজের মধ্যে কি কি রয়েছে? একটা মাছ চাষ হলো, মোলাস্কাদের যেমন সেলফিশকে চাষ করা হলো, এবং কিছু ক্রাস্টেশিয়ান লাইক যেমন চিংড়ি মাছ এবং ক্র্যাবস, কাঁকড়াকে পালন করতে হবে। Since time immemorial, animals like bees, silkworm, prawns, crabs, fishes, birds, pigs, cattle, sheep and camels have been used by humans for production like milk, egg, meat, wool, silk, honey. তাহলে দেখো এখানে আমরা এই সমস্ত অ্যানিমালগুলো লাইভ স্টকে চাষ করছি, তাদের ক্ষেত্রে কি কি পাচ্ছি দেখো। যেমন এক্সাম্পল হানিবি থেকে আমরা কি পাবো? এখানে হানি পাবো, হানি কালেক্ট করতে পারবো, বি অক্স কালেক্ট করতে পারবো। সিল্কওয়ার্ম থেকে কি পাবো? আমরা সিল্ক পাবো, যেখান থেকে কাপড় তৈরি করা হবে। প্রনস থেকে পাবো, প্রনস হচ্ছে অ্যাজ এ রিচ সোর্স অফ নিউট্রিশন। ক্র্যাবস, কাঁকড়া, এটা ফুড হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফিশেস, ফুড হিসেবে ব্যবহৃত হচ্ছে। বার্ডস, এবার বার্ডসের থেকে আমরা কি পাচ্ছি? বার্ডসের থেকে তোমার এক মিট পাচ্ছি, এক এগ পাচ্ছি, ওকে। তারপরে পিগসের ক্ষেত্রে থেকে আমরা কি পাচ্ছি? পিগসের কাছ থেকে আমরা বিভিন্ন মিট পাচ্ছি। ক্যাটল বলতে আমাদের গরু মহিষের থেকে বোঝানো হচ্ছে, সেখান থেকে আমরা দুধ পাচ্ছি এবং মাংস পাচ্ছি। ভেড়া থেকে আমরা পাচ্ছি কি? ভেড়া থেকে ভেড়ার উল পাচ্ছি, ভেড়ার মাংস পাচ্ছি, ভেড়ার দুধ পাচ্ছি। ক্যামেল থেকে পাচ্ছি, ক্যামেলের মিট পাওয়া যাচ্ছে, ক্যামেলের মিল্ক পাওয়া যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা এই লাইভস্টকগুলো, অ্যানিমাল হাজবেন্ডারিগুলোকে কাল্টিভেট করব, এবং এদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাল্টিভেট করতে হবে। তাদের যথেষ্ট কেয়ার নিতে হবে যাতে তাদের প্রোডাকশন রেটটা অনেকটাই বেড়ে যায়। It is estimated that more than 70% of the world livestock population is in India and China. এটা মোটামুটি ধরা হয় যে পৃথিবীতে যত লাইভস্টক চাষ করা হয় বা লাইভস্টকদের কাল্টিভেট করা হয় তার 70% হয় কোথায়? 70% হয় ইন্ডিয়া এবং চায়নাতে তার 70% চাষ করা হয়। However, যদিও it is surprising to note that the contribution to the world farm produce is only 25%. That is, the productivity per unit is very low. যদিও পৃথিবীতে যত ক্যাটল বা অ্যানিমাল হাজবেন্ডারি করা হয়, চাষাবাস করা হয়, তার 70% ইন্ডিয়া চায়নাতে হলেও এদের প্রোডাকশন রেটটা কিন্তু খুবই কম, মাত্র 25% কাছাকাছি।
কেন? কারণ এদের কেয়ার এবং সায়েন্টিফিক্যাল ওয়েতে বা যেগুলো তোমার ডেভেলপড ব্রিড, যেগুলো উন্নত ব্রিড, সেগুলো চাষ এই দুধের খুব বেশি হয় না বলে এখানে 70% চাষ হলেও কিন্তু মাত্র এদের ওয়ার্ল্ডের হিসেবে প্রোডাকশন রেট হচ্ছে 25%. Hence, in addition to conventional practice of animal breeding and care, newer technology also have to be applied to achieve improvement in quality and productivity. আমাদের যেটা নর্মাল কনভেনশনাল মেথড রয়েছে, যেমন গ্রামের দিকে দেশি গরু, দেশি মুরগি, দেশি ছাগল ইত্যাদি চাষ করার পরিবর্তে আমাদের উন্নত ব্রিডের অ্যানিমালগুলো চাষবাস করতে হবে, সেখান থেকে আমি বেশি বেশি প্রোডাকশন পাই। যেমন একটা গরু, নর্মাল দেশি গরুকে 1 কিলো থেকে 1.5 কিলো দুধ দেয়, কিন্তু একটা জার্সি সাইওয়াল যদি কাল্টিভেট করা হয় তো সেখানে 30 থেকে 35 লিটার বা 30 থেকে 40 লিটার পর্যন্ত আমি দুধ পাবো। যেখানে নর্মাল একটা কাউ, যেখানে মিট পাওয়া যাচ্ছে কত 1 কুইন্টাল বা 1.5 কুইন্টাল, সেখানে আমি যদি একটা উন্নত প্রজাতির কাউ নিয়ে মিট প্রোডাকশনকারী কাউ নিয়ে আসি, সেখানে 1400 কিলো থেকে 1500 কিলো মাংস আমি পেতে পারি। একটা সিম্পল দেশি মুরগি যেটা 6 মাস হলে 1 কিলো হয় না, সেখানে একটা সামান্য পোলট্রি বা ব্রয়লার টাইপের মুরগি 6 মাস পালন করা হয়, 2 থেকে 3 কিলো হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের উন্নত ব্রিডগুলোকে চাষবাস করতে হবে এবং সায়েন্টিফিক্যালি কেয়ার, তাদের প্রপার প্রোটিন, কার্বোহাইড্রেট ডায়েট দিতে হবে, তাদেরকে ভ্যাকসিন করতে হবে, রোগাক্রান্ত না হয়, সেসব জিনিসগুলো আমাদের করতে হবে। এবার কনভেনশনাল মেথড মানে কি বলছে, আমাদের ন্যাচারাল মানে নর্মালি আমাদের গ্রামে গঞ্জে যে হয় যে একটা খাও একটা নর্মাল ষাঁড়ের সঙ্গে তোমার মেটিং করে দেওয়া হলো, তারপরে যে প্রোডাকশনটা তৈরি হলো সেটা দেশি জিনিস তৈরি হলো বা হাইব্রিড হলো না, সেটা হচ্ছে কনভেনশনাল মেথড। কিন্তু নিউ টেকনিক্স বলতে কি হচ্ছে, ইউটিলাইজ অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক লাইক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অর্থাৎ এখানে একটা গাইকে ষাঁড়ের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই, সে ষাঁড়ের ব্রিডটাকে, ষাঁড়ের সাথে সিমেন্টটাকে আগে থেকে কালেক্ট করা হয়েছে, সেখান থেকে স্পার্মগুলোকে ডাইরেক্টলি একটা গাভীর পেটে বা ইউটেরাসে ইমপ্ল্যান্ট করে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, সে খুব তাড়াতাড়ি ডেভেলপ হচ্ছে। এমব্রায়ো ট্রান্সফার করতে পারা যাচ্ছে বা জেনেটিক ম্যানিপুলেশন টু এনহ্যান্স ব্রিডিং এফিসিয়েন্সি এন্ড ইমপ্রুভ অ্যানিমাল ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন ডিফারেন্ট ব্রিডের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে, তার ফলে হাইব্রিড উৎপন্ন হচ্ছে। এখানে 2014 সালে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে ক্যাটেল উৎপাদনে ব্রাজিল ছিল 2nd পজিশনে, বাফেলো এক্সপোর্টে মানে কাল্টিভেটে 1st র্যাঙ্ক ছিল ইন্ডিয়া বাফেলো মিটের জন্য, শিপের জন্য চায়না ছিল 2nd এবং গটের জন্য ইন্ডিয়া ছিল 1st র্যাঙ্কে, ক্যামেলের জন্য সোমালিয়া 9th নাম্বার র্যাঙ্ক ছিল, ডাকের জন্য চায়না 8th নাম্বার র্যাঙ্ক ছিল, হর্সের জন্য মানে চিকেন চায়না 5th পজিশনে ছিল। তো চৌধুরালে তারা আমাদের বেশি প্রোডাকশন মানে কাল্টিভেট হচ্ছে অনেক কিছু, কিন্তু প্রোডাকশন রেটটা অনেক কম। কেন? কারণ আমাদের প্রোডাকশন রেটটা সায়েন্টিফিক্যালি হচ্ছে না এবং হাইব্রিডগুলো আমরা ডেভেলপ করছি না বা কাল্টিভেট করছি না বলে। এরপর দেখো ম্যানেজমেন্ট অফ ফার্মস অ্যান্ড ফার্মস। এবার এই সমস্ত অ্যানিমালদের যদি প্রোডাকশন বাড়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে মেন। তার জন্য একটা ম্যানেজমেন্ট দরকার, বৈজ্ঞানিক পদ্ধতি দরকার। বলছে দেখো, এ প্রফেশনাল অ্যাপ্রোচ টু হোয়াট হ্যাভ বিন ট্র্যাডিশনাল প্র্যাকটিস অফ ফার্ম ম্যানেজমেন্ট gives the much needed boost to our food production. কারণ হচ্ছে এই যে আমাদের ট্র্যাডিশনাল প্র্যাকটিস, একটা ফার্ম ধরুন, একটা পোল্ট্রি, এটা একটা ফার্ম ধরুন, এটা একটা ফার্ম, এই ফার্মটাকে ম্যানেজ করার ট্র্যাডিশনাল প্র্যাকটিস রয়েছে। কেন প্র্যাকটিসটা করব আমি, যে সায়েন্টিফিক প্র্যাকটিসটা কেন করব? কারণ আমাকে কি করতে হবে, বুস্ট টু আওয়ার ফুড প্রোডাকশন, আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। লেট আস ডিসকাস, এখানে আলোচনা করি সাম অফ দ্য ম্যানেজমেন্ট প্রসিডিওর employed in various animals and farm system. এখানে আমরা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম, এমপ্লয়িজ, তাকে দেখাশোনা করার জন্য লোক, ভ্যারিয়াস অ্যানিমাল ফার্ম সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব। চলো দেখা যাক। তো ফার্স্ট আমাদের রয়েছে ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট, অর্থাৎ ডেয়ারি মানে কি, যে সমস্ত অ্যানিমাল থেকে আমরা মিল্ক পাই, দুধ উৎপাদনকারী প্রাণী যেগুলো, যেমন রয়েছে তোমার সে কাউ হতে পারে, সে শিপ হতে পারে, সে গট হতে পারে। তো ডেয়ারি ফার্ম মানে অ্যানিমালগুলোকে কাল্টিভেট করতে হবে এবং তাদের ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে সেটা আমাদের এখানে জানা যাবে।
বলছে ডেয়ারিং ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যানিমালস ফর মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্টস ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে ডেয়ারি ফার্ম থেকে আমরা কি পাবো? দুধ পাবো, এবং সেই দুধ দিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব যেটা মানুষরা ব্যবহার করবেন। ক্যান ইউ লিস্ট দ্য অ্যানিমালস দ্যাট ইউ উড এক্সপেক্ট টু ফাইন্ড ডেয়ারি? তো ডেয়ারিতে আমরা কি পাচ্ছি? কাউ পাচ্ছি, শিপ পাচ্ছি, গট পাচ্ছি, ক্যামেল পাচ্ছি, এটসেট্রা। এইসব অ্যানিমালগুলো আমরা পাচ্ছি ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্টে। What are different kind of products that can be made with milk from a dairy farm? কি কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা পাই এই ডেয়ারি ফার্ম থেকে? মিল্ক থেকে কি কি তৈরি হয়? কেক, আইসক্রিম, সুইট, বিভিন্ন মিষ্টি তৈরি করার জন্য তোমার দুধ লাগছে। আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো মিল্ক থেকে তৈরি হয়, বিভিন্ন ধরনের নিউট্রিশনাল প্রোডাক্ট সব কিছু এগুলো হচ্ছে মিল্ক থেকে। চকলেট তৈরি হচ্ছে, এটসেট্রা, এগুলো তৈরি হচ্ছে তোমার ডেয়ারি ফার্মের মিল্ক থেকে। ইন ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট উই ডিল উইথ এ প্রসেস অ্যান্ড সিস্টেমস দ্যাট ইনক্রিজ yield অ্যান্ড ইমপ্রুভ কোয়ালিটি অফ মিল্ক। তাই ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট মানে শুধুমাত্র প্রোডাকশন বাড়ালে হবে না, তার কোয়ালিটিও বাড়াতে হবে। অর্থাৎ ধরুন একটা গাই দুধ দিচ্ছে, দুধের মধ্যে কি রয়েছে? দুধের মধ্যে কেসিন প্রোটিন রয়েছে। তাহলে সেই গাইটাকে এমনভাবে ম্যানেজমেন্ট করতে হবে, জেনেটিক্যালি মডিফাই করতে হবে যাতে তার কেসিন বা প্রোটিন এর বেশি বেশি তোমার প্রোটিন সে মিল্ক থেকে আমরা কালেক্ট করতে পারি। মিল্ক yield is primarily depend on the quality of breeds in the farm. তাহলে মিল্ক প্রোডাকশনটা কার উপর ডিপেন্ড করছে? কি কোয়ালিটির ব্রিড আমরা ব্যবহার করছি। কারণ তিন ধরনের ব্রিড পাওয়া যায়, একটা মিল্ক প্রোডাক্টিভ ব্রিড, একটা হচ্ছে কি মিট প্রোডাক্টিভ ব্রিড, একটা হচ্ছে মিল্ক অ্যান্ড মিট বোথ প্রোডাক্টিভ ব্রিড। তো আমরা শুধু মিল্কের জন্য কি করব? তোমার উন্নত ভ্যারাইটি যেমন জার্সি, সাহিওয়াল টাইপের ডেয়ারি অ্যানিমালকে ব্যবহার করব। Selection of good breeds having high yielding potential under the climatic condition of the area. তো যে এরিয়াতে ফার্মটা থাকবে সেই এরিয়াতে সমস্ত হাই ইয়েল্ডিং ডেয়ারি অ্যানিমালগুলো আছে সেগুলো চাষ করা যায়, সেগুলো চাষ করতে হবে সেখানে। কম্বাইন্ড উইথ রেজিস্ট্যান্স টু ডিজিজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ডেয়ারি ফার্মে আরেকটা ব্যাপার হলো যে হায়ার ব্রিডগুলো আমরা ব্যবহার করব যাতে সেটা কম রোগ আক্রান্ত হয়। কারণ রোগে আক্রান্ত হলে সেখানে কি হয়? ফুডের প্রোডাকশন কমে যাবে। তাই যাতে অ্যানিমালটা হেলদি থাকতে পারে বা ডিজিজ রেজিস্ট্যান্স হয় সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ফর yield potential to be realized that cattle have to be well looked after, they have to be housed well, should have adequate water and maintain disease free. তাহলে আমাকে যে ফার্মটা থাকতে হবে সেই ফার্মকে কি ম্যানেজ করতে হবে? যাতে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাওয়া বাতাস ভালো চলাচল করতে পারে, সেখানে লাইটিংয়ের ভালো ব্যবস্থা থাকতে পারে, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায়, এবং ডিজিজ ফ্রি একটা এনভায়রনমেন্ট সেখানে মেনটেন করতে হবে। দ্য ফিডিং অফ ক্যাটলস শুড বি ক্যারিড আউট সায়েন্টিফিক ম্যানার উইথ স্পেশাল এমফাসিস অন দ্য কোয়ালিটি ফুড। অন দ্য কোয়ালিটি ফোডার মানে যে সমস্ত খাবারগুলো অ্যানিমালরা গ্রহণ করে। তো সায়েন্টিফিক্যালি আমাকে সে সমস্ত অ্যানিমালদের ওই জিনিসগুলো দিতে হবে যে জিনিসগুলো তোমার একটা ডেয়ারি অ্যানিমালের জন্য হেলদি থাকার জন্য যথেষ্ট, সেগুলো খাবার দিতে হবে। বিসাইড স্ট্রিনজেন্ট ক্লিননেস অ্যান্ড হাইজিন বোথ অফ দ্য ক্যাটেল অ্যান্ড হ্যান্ডলার্স আর প্যারামাউন্ট ইম্পর্টেন্স while milking, storage and transport of the milk and its product. কারণ আমাদের ডেয়ারি ফার্মের ক্ষেত্রে কি করতে হবে? ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর হাইজিন, স্বাস্থ্যকর পরিবেশ থাকতে হবে। তারপর কিছু কেন ইম্পর্টেন্ট? কারণ যে মিল্ক হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা অল্পতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এবং তার সঙ্গে কোনো পয়জনাস মেটেরিয়াল মিশলেই কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে। তাই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন স্বাস্থ্যসম্মত পরিবেশ খুবই ইম্পর্টেন্ট, যাতে মিল্কটাকে কালেক্ট করা হয়, স্টোরেজ করা হয়, সেরকম ব্যবস্থাও রাখতে হবে। Nowadays, of course, much of these processes have become mechanized
which reduce enhance of direct contact of the produce with the handler. মানে আগেকার দিনে কি করা হতো, মানুষ নিজের হাতে গায়ে থেকে দুধ বের করত, কিন্তু বর্তমানে এই সমস্ত মেশিন দেখুন, লক্ষ্য করে এখানে এই মেশিনগুলো মানে মামারি গ্ল্যান্ড লাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে তোমার মিল্কটাকে সাক করে বের করানো, যার ফলে এটা কোনো খারাপ জিনিসের কন্ট্যাক্টে আসছে না, সে ডাইরেক্ট তোমার এখান থেকে চেম্বারে গিয়ে চলে যাচ্ছে, দুধ মিল্কটা স্টোর হয়ে যাচ্ছে বলে ওর সঙ্গে কোনো কিছু মিক্সড হওয়ার চান্স থাকে না। Ensuring these stringent measures would of course require regular inspection. অবশ্যই এই জিনিসগুলোকে রেগুলার চেক আপে রাখতে হবে যাতে কোনো দূষিত মেটেরিয়ালের সঙ্গে না মিশে যায়। উইথ প্রপার রেকর্ড কিপিং, এবং কখন দিন কতটা দুধ রাখা যাচ্ছে, কি হচ্ছে না, সব কিছু রেকর্ড রাখতে হবে। It would also help to identify and rectify problems as early as possible. এবং ডেয়ারি ফার্মের যে সমস্ত প্রবলেমগুলো যত তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটাও করতে হবে। রেগুলার ভিজিট বাই ভেটেরিনারি ডক্টর উড বি ম্যান্ডেটরি। একজন ভেটেরিনারি ডক্টর রেগুলারলি তোমার ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকবে বা চেক আপে যাবে। You would probably find it interesting if you were to prepare a questionnaires on diverse aspects of dairy keeping and then follow it up with a visit dairy farm in your locality and seek answers to the question. এখানে গিয়ে তুমি অবশ্যই কী করবে, এখানে লোকাল এরিয়া একটা ডেয়ারি ফার্ম যাবে, সেখানে গিয়ে বিভিন্ন কোয়েশ্চেন করার মাধ্যমে তোমার অ্যান্সারগুলো পাবে, করতে হবে। তাহলে এখানে গিয়ে প্রথমে কী করতে থাকো, রিয়ারিং মানে হচ্ছে একটা গরুকে তুমি চাষবাস করছো, খাওয়ার দিচ্ছ, মানে বড় করছো। তারপরে হারভেস্টিং মানে এখান থেকে মিল্ক কালেক্ট করলে, মিল্কটাকে স্টোর করলে, ট্রান্সপোর্ট করে দিলে, ট্রান্সপোর্ট করার পর ল্যাব টেস্টিং করলে যে ঠিকঠাক আছে কিনা তার রেকর্ড তৈরি করলে, সেই মিল্ক থেকে প্রসেসিং করা হলো, প্রসেসিং করার প্যাকেজ করে মার্কেটে সেলিং করতে হবে। তাহলে এখানে আমরা ডিটেলসে বলেছি যে একটা ডেয়ারি ফার্মকে ম্যানেজ করতে গেলে কী কী ব্যবস্থা নিতে হবে। প্রথমে হচ্ছে অ্যানিমাল হেলথ এবং ওয়েলফেয়ার। তো কি অ্যাসপেক্ট অফ ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট ইনক্লুডস, ডেয়ারি ফার্মকে ম্যানেজ করতে গেলে তোমাকে কী কী ব্যবস্থা নিতে হবে। প্রথম হচ্ছে যে অ্যানিমালটাকে তুমি চাষবাস করবে তার প্রপার হেলথ সচেতন হতে হবে, কারণ তার হেলথটাকে প্রপার নিউট্রিশন দিতে হবে, ডিজিজ প্রিভেনশন জন্য ভ্যাকসিনেশন করতে হবে এবং টাইমলি ভেটেরিনারিকে এবং ডাক্তারের রেগুলার চেক আপ রাখতে হবে। ফিডিং ম্যানেজমেন্ট, এবার তাকে হেলদি রাখার জন্য খাবারের দিকে তোমার সে খাবারের নিউট্রিশনাল ভ্যালুটার দিকে গুরুত্ব দিতে হবে। ব্রিডিং অ্যান্ড রিপ্রোডাকশন, এবার এফেক্টিভ ব্রিডিং প্রোগ্রাম বিভিন্ন ধরনের ব্রিডিং করতে, ট্র্যাডিশনাল ব্রিডিং বাদ দিয়ে সেখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা তোমার এমব্রায়ো ট্রান্সফার এই সমস্ত পদ্ধতিগুলোকে বের করতে হবে। তারপরে কী হচ্ছে, হাইব্রিড থেকে আরও ভালো হাইব্রিড তৈরি করতে, হাইব্রিড ভিগার তৈরি করা যাবে এবং সেটা আরও বেশি মিল্ক প্রোডাকশন করবে। মিল্ক প্রসিডিওর, তাহলে মিল্ক করার জন্য কী করতে হবে, মিল্কটা কালেক্ট করা হলো, স্টোরেজ করতে হবে, ল্যাব টেস্টিং করতে হবে, তারপর মিল্কের প্রোডাক্ট করে মার্কেটে সেল করতে হবে। হাউজিং অ্যান্ড এনভায়রনমেন্ট, এবার ধরেন যে ফার্মের মধ্যে অ্যানিমালটা থাকবে সেই হাউসটাকে প্রপার ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, কমফোর্টেবল, যাতে কোনো আলো বাতাসের ব্যবস্থা ভালোভাবে থাকে। সেফ হাউজিং ফর দ্য অ্যানিমাল, যাতে অন্য কোনো অ্যানিমাল বা এই প্রাণীদেরকে অ্যাটাক করতে না পারে সেটা লক্ষ্য রাখতে হবে। ইনক্লুডিং অ্যাডেকুইট স্পেস, এবং পর্যাপ্ত ওদের ঘোরাফেরা করার জন্য জায়গা থাকতে হবে। তারপর ভেন্টিলেশন হবে, এদের ভেন্টিলেশন মানে বাতাসের যাওয়া আসা করার জন্য একটি স্পেস। টেম্পারেচার কন্ট্রোল করতে হবে এবং গরমের দিনে যেমন ঠান্ডার ব্যবস্থা করতে হবে, ঠান্ডার দিনে আবার টেম্পারেচার মেনটেন গরমের ব্যবস্থা করতে হবে। রেকর্ড কিপিং, এবং সেই ফার্মে প্রতিদিনে কীরকম মিল্ক প্রোডাকশন হচ্ছে এবং কতগুলো ব্রিডিং হচ্ছে, অ্যানিমাল হেলথ কেমন, সে সব কিছুরই, এবং ফুড কীরকম দেওয়া হলো কোন দিন, এ সমস্ত কিছু রেকর্ড রাখতে হবে। কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি মেনটেন করতে হবে, কারণ ল্যাব টেস্টিংয়ের মাধ্যমে কোয়ালিটি অফ মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস টেস্ট করতে হবে। এসব প্ল্যানিং অ্যান্ড বাজেটিং করতে, ডেভেলপিং কম্প্রিহেন্সিভ ফার্ম প্ল্যান দ্যাট আউটলাইন গোলস। তুমি একটা যে ফার্ম তৈরি করবে তার জন্য যে একটা খরচ রয়েছে সেই খরচের ম্যানেজমেন্টটা করতে হবে। তারপর ভালো স্টাফ রাখতে হবে যাতে তারা ভালোভাবে ভালোভাবে দেখাশোনা করতে পারে। টেকনোলজি অ্যাডপশন করতে হবে, বর্তমানে বিভিন্ন ধরনের টেকনোলজি, যেমন মিল্ক কালেক্ট করার জন্য শাকার মেশিন ব্যবহার করতে হবে। এছাড়া তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে। বিভিন্ন ডেভেলপড
ব্রিডিং টেকনিকগুলো ব্যবহার করতে হবে। তাহলে এইসব জিনিসগুলো ম্যানেজমেন্ট করলে তবে একটা হেলদি এবং একটা সুস্থ ডেয়ারি ফার্ম তৈরি হবে, সেখান থেকে আমাদের ইনকামটা অনেক বেশি হবে এবং প্রোডাকশন রেটটা বেশি হবে। এবার হচ্ছে পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট। পোলট্রি ইজ দ্য ক্লাস, পোলট্রি বলছে পোলট্রি ইজ দ্য ক্লাস পোলট্রি ইজ দ্য ক্লাস অফ ডোমেস্টিকেটেড ফাউল, মানে বার্ডস। তা পোলট্রিটা কি? একটা আমাদের সামাজিক পাখি। ইউজড ফর ফুড, যেটা ব্যবহার করা হয় কি খাদ্য হিসেবে, অর ফর দেয়ার এগস, অথবা ডিম হিসেবে, মানে ডিম উৎপাদনকারী হিসেবে অথবা মাংস উৎপাদনকারী হিসেবে আমরা পোলট্রিটাকে ব্যবহার করি। দে টিপিক্যালি ইনক্লুড চিকেন অ্যান্ড ডাকস অ্যান্ড সামটাইমস টার্কিজ অ্যান্ড গিজ। তাহলে কি হচ্ছে, আমরা নর্মালি কি চিকেন এবং ডাক এই দুটোকে আমরা পোলট্রি ফার্মের ম্যানেজমেন্ট হিসেবে ব্যবহার করি। কোনো কোনো সময় এই টার্কিদের ব্যবহার করা হয় মাংস উৎপাদন করার জন্য, আবার এই সামনে কি এই রাজহাঁস বা গিজদের ব্যবহার করা হয়। The word poultry is often used to refer to the meat of only these birds, but in a more general sense, it may refer to the meat of other birds too. Normally আমাদের এই চারটে বার্ডকে আমরা পোলট্রির মধ্যে ফেলি, কিন্তু অন্যান্য পাখিদের কাছ থেকে যে বার্ডস মানে তৈরি হয়, কি বলছ মাংস তৈরি হয়, সেটাকে আমরা কিন্তু পোলট্রি ফার্ম ম্যানেজমেন্টের মধ্যে ফেলি। As in dairy farming, selection of disease-free and suitable breeds, proper and safe farm condition, proper feed and water, hygiene and health care are important component of poultry farm management. তাহলে পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট করতে গেলে প্রথম যে পয়েন্টটা হচ্ছে ডিজিজ ফ্রি ব্রিড, অর্থাৎ এই ব্রিড যে ব্রিডগুলো আমরা কালটিভেট করবো যাতে সেগুলো ডিজিজ ফ্রি হয় বা ডিজিজ রেজিস্ট্যান্স হয়, সুইটেবল ব্রিড করতে হবে। প্রপার অ্যান্ড সেফ ফার্ম কন্ডিশন, এবং যে ফার্মটা ব্যবহার করবো আমি সে ফার্মটাকে সেফ হতে যাতে অন্য অ্যানিমাল এখানে অ্যাটাক করতে না পারে, এবং সেখানে আলো এবং বাতাস চলাচলের ভালো ব্যবস্থা থাকে এবং যথেষ্ট পরিমাণে স্পেস যাতে থাকে সেখানে। প্রপার ফিড অ্যান্ড ওয়াটার, যাতে সেই পোলট্রিগুলো যাতে মানে প্রপারলি ফুড এবং ওয়াটার দিনে পায় ওরা, এবং হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার, তাদের হাইজিন স্বাস্থ্যসম্মত, তাদের স্বাস্থ্যের যেমন নিয়মিত ভ্যাকসিন করা, প্রয়োজনে যেগুলো ডিজিজ পোলট্রি হবে সেগুলোকে সরিয়ে দেওয়া, এসব কাজগুলো করতে হবে। You may has been TV news or read newspaper report about the bird flu virus. তোমরা অবশ্যই টিভি খবরে দেখেছো বা নিউজ পেপারে পড়েছো যে বার্ড ফ্লু ভাইরাসের ব্যাপারে, which created a scare in the country and drastically affected eggs and chicken consumption. তাহলে কি বলছে, এই যে বার্ড ফ্লু, এই বার্ড ফ্লুটা কি করছে, কার দ্বারা হচ্ছে? বার্ড ফ্লুটা আসলে হয় একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা এই বার্ড ফ্লু অসুখটা হয়, যেটাকে নাম দেওয়া হয়েছে H5N1, H5N1, ওকে। এবং এছাড়াও রয়েছে H7N9, একটা আরেকটা স্ট্রেন পাওয়া যায়। তো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে মানে বার্ডসদের লাংসকে ইনফেকশন করছে এবং সেটা মানুষের পক্ষে ক্ষতিকর বলে এদের এগ যখন বার্ড ফ্লু অ্যাটাক হবে তখন এগ এবং চিকেন কনজামশনটা মানুষকে বারণ করা হবে। Find out more about it and discuss whether the panic reaction was justified. How can we prevent the spread of the flu in case some chickens are infected? আমরা কিভাবে এই বার্ড ফ্লু ভাইরাসটা প্রোটেক্ট করবো যে একটা চিকেন থেকে অন্য চিকেন স্প্রেড হওয়া থেকে? এর জন্য হচ্ছে যে সমস্ত চিকেনগুলো ইনফেক্টেড হচ্ছে তাদেরকে প্রপার গ্যাদারিং থেকে সরিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দিতে হবে, না হলে সে মানে ইনফেক্টেড বার্ড থেকে অন্য ভালো বার্ডগুলোর মধ্যে তোমার চলে যাবে। এবার আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি এই ব্রয়লার চিকেনটাকে আমরা সবচেয়ে ব্যবহার করি মার্কেটে। তো ব্রয়লার চিকেনস আর অফেন দ্য রেজাল্ট অফ ক্রস ব্রিডিং বিটুইন ডিফারেন্ট ব্রিডস অফ চিকেন সাচ এস কর্নিশ, প্লাইমাউথ রক অ্যান্ড আদার ভ্যারাইটিস টু ক্রিয়েট ফাস্ট গ্রোয়িং মিট প্রডিউসিং বার্ড। তো এই যে ব্রয়লারগুলোকে আমরা কীভাবে তৈরি করছি, এটা বিভিন্ন যে মানে ডিফারেন্ট ব্রিডস রয়েছে, যেগুলো মানে হাই ইয়েল্ডিং ব্রিডস রয়েছে, যেমন কর্নিশ, প্লাইমাউথ রক, এই সমস্ত এদের মধ্যে ক্রস করার মাধ্যমে এই সমস্ত পোলট্রিগুলোকে আমরা তৈরি করি।
তো এবার পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কি কি লাগবে? প্রথমে হাউজিং এন্ড এনভায়রনমেন্ট। প্রথম যেটা পয়েন্ট হচ্ছে হাউজিং, কারণ এই যে তোমার একটা পোলট্রি ফার্ম, দেখো এই পোলট্রি ফার্মটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাসের ভালো ব্যবস্থা রয়েছে। ওকে, তাহলে প্রোভাইড ক্লিন, ওয়েল ভেন্টিলাইজ অ্যান্ড টেম্পারেচার এনভায়রনমেন্ট ইজ ক্রুশিয়াল, মানে যেখানে একটা অর্গানিজমগুলো থাকবে সেটা যাতে প্রপার কি হয়, ক্লিন হয়, যাতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ থাকে, সেটা হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকলে তবে কি হবে, সেখানে ডিজিজের রেটটা অনেক কমে যাবে। 2 নম্বর হচ্ছে কি ফিডিং অ্যান্ড নিউট্রিশন, যে পোলট্রিগুলো যেখানে থাকবে সেই পোলট্রিগুলোর প্রপার যাতে খাদ্য ব্যবহার করতে পারে সেই দিকটা তোমাকে নজরে রাখতে হবে। তারপর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজিজ প্রিভেনশনের জন্য রেগুলার চেক আপ করতে হবে, তারপরে তার নিয়মিত ভ্যাকসিন দিতে হবে, তারপর হচ্ছে কি কোয়ারেন্টাইন প্রোটোকল মেনে চলতে হবে। রেকর্ড কিপিং, এবং কতগুলো পোলট্রি আছে তার মধ্যে কতগুলো সুস্থ বা অসুস্থ হয়েছে, সেখানে কীরকম খাবার যাচ্ছে, খাবারের কী মানে সেখানে নিউট্রিশনের ব্যালেন্সটা কেমন, সবগুলো কিন্তু কতগুলো এগ প্রোডাকশন হলো, কতগুলো সেলিং হলো, সব কিছু একটা রেকর্ড রাখতে হবে। ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, তাহলে সবসময় কী করতে হবে, একটা সিলেক্ট সুইটেবল ব্রিড। কারণ আমাদের 3 ধরনের ব্রিড পাওয়া যায়, একটা হচ্ছে এগ প্রোডাকশন ব্রিড, একটা হচ্ছে মিট প্রোডাকশন ব্রিড, আর একটা হচ্ছে এগ অ্যান্ড মিট বোথ প্রোডাকশন ব্রিড। তো আমাদেরকে যেটা চাহিদা বেশি হবে সেই পোলট্রি ব্রয়লারগুলোকে আমাকে রাখতে হবে, কাল্টিভেট করতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, একটা ফার্মকে চালাতে গেলে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ অবশ্যই দরকার। টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ইন্টিগ্রেটিং টেকনোলজি লাইক অটোমেটেড সিস্টেমস অ্যান্ড ডেটা অ্যানালাইসিস ক্যান স্ট্রিমলাইন ফার্ম ম্যানেজমেন্ট। তাহলে একটা মানে ফার্মকে ইমপ্রুভ করতে গেলে তোমার কী লাগবে, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ওয়ে বা টেকনোলজিকে ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের অ্যানিমাল হাজবেন্ডারি এবং ফার্ম ম্যানেজমেন্ট। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।